Hi everybody. So here I am Manik Mondal and from our channel Literacy Study at Home I welcome you from the core of my heart. So আপনারা জানেন যে এনটিএ নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। তো এই পরীক্ষায় আপনারা এখনও পরীক্ষা চলছে 2024 ডিসেম্বরে এবং কিছু সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে। বিশেষত আমি যে সাবজেক্ট নিয়ে ডিল করি তা হচ্ছে ইংরেজি সাহিত্যের পেপার 2 এবং সাথে পেপার 1। তাই যেহেতু ইংরেজি সাহিত্যের পরীক্ষা হয়ে গেছে তাই আমি আলোচনা করছি কি ভুল হচ্ছে এবং কীভাবে পড়লে এই পরীক্ষাটি স্ট্র্যাটেজিক্যালি যদি একটু স্মার্ট ওয়ার্ক করে পড়া হয়, কারণ স্মার্ট ওয়ার্ক হচ্ছে বেস্ট ওয়ে, কারণ হার্ড ওয়ার্ক করে কিছু হবে না, স্মার্ট ওয়ার্ক চাই। তো আজকে আমি আপনার সামনে স্ট্র্যাটেজি শেয়ার করব কে করে বা কেমনভাবে পড়লে এই পরীক্ষাটা সহজে আপনারা ক্লিয়ার করতে পারবেন। ওকে, সো একেবারে প্রথম থেকে বলি, আমি মানিক মঞ্জন এবং আমাদের চ্যানেল এই লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে আমরা পেপার 1 এবং ইংরেজি সাহিত্য থেকে প্রায়শই আলোচনা করে আসছি। ওকে, তো আমরা প্রথমে এই পেপার 1টাকে নিয়ে কথা বলবো। পেপার 1-এর স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। তো দেখুন, প্রথমত আমরা যেটা প্রাথমিকভাবে ভুল করি, সর্বপ্রথম ভুল করি তা হচ্ছে সিলেবাসটাকে ইগনোর করি। আসলে সিলেবাসটা হচ্ছে না সব থেকে জরুরি, কারণ এই সিলেবাস ওয়াইজ স্টাডি করাটা খুব প্রয়োজন। তো আমাদের যে 10টি ইউনিট রয়েছে সেই 10টি ইউনিট পেপার 1-এ আমাদের কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে করতে হবে। এবং এই নিখুঁতভাবে করাটা মানে কি, কনসেপ্টটাকে বোঝা। কনসেপ্ট যদি মাথায় আপনারা সঠিকভাবে আন্ডারস্ট্যান্ডই না করেন তাহলে কি করে হবে। এবার দেখুন, এই 10টা ইউনিট সবার ক্ষেত্রে সমান নয়। তো আমি ছাত্রছাত্রীদের সাথে রীতিমতো বেশ 5-6 বছর ধরে আমরা যুক্ত আছি। তো সেই অর্থে সেই যে প্যাটার্নটা রয়েছে এই পেপার 1-এ, সেই রকমভাবে না আমি সিলেবাসটাকে 3টি সেক্টরে ভাগ করে নেওয়ার কথা সর্বদা বলি। যেমন দেখুন, এখানে ডান দিকে টেবিল করে রেখেছি, সেখানে ইজি, মডারেট, টাফ, মানে এই যে প্রশ্নপত্রগুলো, কিন্তু প্রশ্নপত্র বলি যদি ইউনিটগুলো বলি, এই ইউনিটগুলোকে ভাগ করতে হবে ইজি, মডারেট, টাফে। তো এখানে দেখুন 4টে ইউনিট ইজিতে রয়েছে: টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, রিডিং কম্প্রিহেনশন এবং আইসিটি। কারণ এগুলো না একটু যদি ঠিকঠাক করে পড়েন তাহলে কিন্তু সহজেই আপনারা কিন্তু এই 4টি ইউনিট থেকে 5টি করে প্রশ্ন, 20টা প্রশ্ন সঠিকভাবে সলভ করতে পারবেন। তারপরে থাকলো মডারেট ইজি, মানে এগুলো না একটু বেশি পড়তে হবে। যেমন হচ্ছে হায়ার এডুকেশন, কারণ এখানে কিছু তথ্য মাথায় মুখস্থ করতে হবে। পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং সাথে থাকে রিসার্চ অ্যাপটিটিউড। এটা কিন্তু একটু বুঝতে হয়, বুঝে কাজ করতে হয়। তো তাই জন্য এটা মডারেট বলবো। আর টাফ অ্যাকচুয়ালি টাফ নয়, তবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে তাদের মনে হয় এই 3টে ইউনিট একটু টাফ। তা হচ্ছে লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন। তো এবার দেখুন, অনেকের আবার হয়তো এগুলোই ইজি লাগে। তো পার্সন টু পার্সন ভ্যারি করে, আমি বলবো না যে সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তো এরকম ভাগ করে নিন। এবং অনেকে কি করে, টাফগুলোকে বেশি সময় দেয়। আমি বলবো ইজি এবং মডারেটকে বেশি গুরুত্ব দিন, কারণ 7টে ইউনিট, 5টি করে প্রশ্ন, 35টি প্রশ্ন আমার যেন চাই হাতের মধ্যে, মুঠোর মধ্যে। তারপর থাকলো ম্যাথমেটিক্যাল রিজনিং, ডিআই, লজিক্যাল রিজনিং। এগুলো যদি একটু সিস্টেমেটিক্যালি পড়েন তাহলে কিন্তু অবশ্যই 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 পারবেন। তো আশা করি এটাকে কিন্তু মাথায় রাখবেন। ওকে, তো এই ভাঙন, মানে এই যে ক্যাটেগরাইজেশনটা খুবই জরুরি। আর পেপার 1 যদি আপনারা দেখেন যে এনইপি 2020 সালের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এই শিক্ষানীতির ভিত্তিতে যে বিশেষ বিশেষ চেঞ্জগুলো হয়েছে না, ওরা কিন্তু বেশি ফোকাস করছে এনইপি কেন্দ্রিক। তাই মাথায় ভালো করে রাখবেন যে এই কেন্দ্রিক বাকি যে সমস্ত চেঞ্জগুলো ঘটেছিল, এখান থেকে কিন্তু রিসেন্ট ট্রেন্ডে বেশি প্রশ্ন আসছে। এবং জেনারেল পেপার যেটা প্রিপারেশন করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে তা হচ্ছে রিভিশন দেয় না। প্রত্যেক সাপ্তাহিক রিভিশন প্রয়োজন।
যতটা পড়বেন ততটা রিভিশন করুন, নোটগুলোকে প্রতি সপ্তাহে দেখুন, উইকলি রিভিশন করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে মক টেস্ট দিন। মান্থলি হোক, যাই হোক, সাপ্তাহিক হোক, প্রচুরভাবে নিজেকে টেস্ট করুন। এবং সব থেকে ভালো হচ্ছে গ্রুপ স্টাডি করা, বন্ধু বান্ধব সাথে একত্রে করা উচিত। তাতে কি হয়, প্রোগ্রেসটা দেখতে পাওয়া যায়। দেখুন, এই সব কিছু ব্যক্তিগতভাবেও সম্ভব এবং একটা কোথাও কোনো গাইডের আন্ডারে থেকেও সম্ভব। তো ব্যক্তিগতভাবে করলেই অবশ্যই করতে পারেন। যদি মনে হয় গাইডেন্সের প্রয়োজন আছে তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু পেপার 1 এবং ইংরেজি সাহিত্যের জন্য পেপার 2 দুটোই পড়ানো হয়। তো এবারে আসবো দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতে। তো দ্বিতীয় পত্র আমার ইংরেজি সাহিত্য, তাই আমি ইংরেজি সাহিত্যের ক্ষেত্র থেকে বলবো। দেখুন, এখানেও বলবো সিলেবাসটাকে না ভাগ করতে। যদি দেখেন যে এই নেট যে পরীক্ষাটা 7ই জানুয়ারি হলো, এখানে আমরা যে প্রশ্নের ট্রেন্ডটা দেখলাম যে 80 থেকে 90% দে আর ফোকাসিং ফ্রম মেন 6 or 7 ইউনিট। সেগুলো কি 1, 2, 3, 4 এবং 6, 7, 8, এই টোটাল 7টা ইউনিট। অর্থাৎ যেখানে লিটারেচার, ক্রিটিসিজম, থিওরি, কালচারাল স্টাডিজ এগুলোই রয়েছে। তো যদি 60% প্রশ্ন সাহিত্য থেকে আসে, তাহলে সেই সাহিত্যটাকে ভালো করে কিন্তু আত্মসাৎ করতে হবে। এই ক্ষেত্রে যেই সাহিত্যগুলি বেশি গুরুত্ব দিয়ে থাকে তারা প্রথমত হচ্ছে ব্রিটিশ সাহিত্য। তো ব্রিটিশ সাহিত্যটাকে না মানে এত তো অগাধ এরিয়া, এর পড়ার কিন্তু একটা কৌশল আছে। তো সেই সিগনিফিক্যান্ট কৌশলগুলো না জানলে হবে না। তো এই এত দীর্ঘ টাইম লাইন পড়ে যাওয়া এবং ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট খুঁজে না বার করা, এটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। তো ফোকাস করতে হবে, বিশেষ করে আমরা যেভাবে করি সিগনিফিক্যান্ট অথার এবং সিগনিফিক্যান্ট টেস্টগুলি দেখতে হবে। কিন্তু ট্রেন্ড প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে, কখনো আবার আনইম্পর্টেন্ট টেক্সট, আনইম্পর্টেন্ট অথারকে দিচ্ছে। তো এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যানালাইজ করে এগোতে হবে। তাই মাথায় রাখবেন, ব্রিটিশ সাহিত্য হচ্ছে আপনার কাছে পুরো নেট সেটের প্রশ্নের 50% প্রশ্ন এখান থেকে আসে। তারপরে হচ্ছে আমেরিকান সাহিত্য, সেখানে যেই বিষয়গুলি বেশি গুরুত্ব দিতে হবে আপনাদের কিন্তু মুভমেন্ট, যেমন হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম, হার্লেম রেনেসা এবং তাদের সাথে যুক্ত অথারগুলি, এবং ভারতের পরীক্ষা নেটসের, তাই অবশ্যই অবশ্যই ভারতীয় সাহিত্য। ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ প্রি হোক বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স হোক, এবং সব থেকে বড় এখন যেটা বেশি করে তারা গুরুত্ব দিচ্ছে রিজিওনাল ভয়েসেস, ট্রাইবাল রাইটার্স। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, দলিত রাইটার্স। সো এগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে। তাছাড়া রয়েছে ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড আদার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিটারারি ক্রিটিসিজম, লিটারারি থিওরি, এগুলোকেও গুরুত্ব দিতে হবে। ওকে, তো এইগুলো না ফোকাস করতে গেলে অবশ্যই একটা না মানে রিলায়েবল, বিশ্বাসযোগ্য, রিয়ালিস্টিক একটা টাইম টেবিল আপনাদের করতেই হবে। তো এখানে গোল সেট আপ করতে হবে। আমরা সেট আপ করি, ম্যাক্রো গোল রাখি, মাইক্রো গোল রাখি। ম্যাক্রো গোল কেমন, আমরা সাপ্তাহিক একটা লক্ষ্য নিয়ে যাই। তারপরে মাইক্রো গোল ডেলি টাস্ক প্ল্যান করে থাকি। এছাড়া অল্টারনেটিভলি এমনভাবে পড়াতে হবে যাতে গুরুত্ব থাকবে। পেপার 1-টেও টাইম দেবো, পেপার 2, এটা ভুল করি আমরা, পেপার 2টাকে বেশি করে গুরুত্ব দিই কিন্তু পেপার 1কে গুরুত্ব দিই না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। আরও যদি বলি কি ফোকাস করবেন, দেখুন এখনকার কোশ্চেনের ট্রেন্ড হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে তারা ক্রোনোলজিক্যাল অর্ডার রাখছে এবং ম্যাচিং করতে দিচ্ছে। তো এই যে ক্রোনোলজিক্যাল অর্ডারগুলোকে কিভাবে করবেন তার জন্য কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাদেরকে না লিটারারি পিরিয়ডগুলোকে খুব সুন্দর করে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করতে হবে, সুন্দর ছকের মাধ্যমে। তাদের মধ্যে সালটাকে মনে রাখার জন্য কনটেক্সট তৈরি করতে হবে, কিওয়ার্ড বানাতে হবে। যেমন মনে আছে আমরা মুঘল সাম্রাজ্যের সেই সম্রাটদের মনে রাখতাম, বাবার হলো, আবার জ্বর, সারিবে ঔষধে, এই টেকনিকগুলো তৈরি করতে হবে। তো এগুলো না তার জন্য একটু স্মার্ট ওয়ার্ক অবশ্যই প্রয়োজন। এছাড়া বলছে কালার, মানে কি বলছি, কালার যদি একটু ইউজ করেন, যে পিঙ্ক কালার একটু বেশি ইম্পর্টেন্ট, গ্রিন কালার আপনারা যদি হাইলাইটার পান এটা হচ্ছে মোর, তারপরে ইম্পর্টেন্ট জন্য শুধু আপনারা ব্লু ইউজ করছেন। তো এরকম মানে কম্বিনেশন করতে হবে, পড়াটাকে ইন্টারেস্টিং করতে হবে, টাইম লাইনটাকে এরকম করে করতে পারি। আর অথারের জন্য আপনারা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন, ফ্ল্যাশ কার্ড দেওয়ালে টাঙাতে পারেন, কি ডেটগুলোকে বিশেষ সাথে লিঙ্ক করাতে পারেন। মানে ডেইলি
একটা হ্যাবিট করতে হবে যেন আপনি এগুলোকে না দৈনন্দিন ব্যবহার করছেন। তো এগুলো না স্মার্ট ওয়ার্কভাবেই করতে হবে। আমরা চেষ্টা করি এটাকে কম্পাইল করার আমাদের পড়ানোর মাধ্যমেও। এবার প্র্যাকটিস পেপারস, যেটা আমি সবাইকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করুন যত পারবেন, এবং যত পারবেন মক টেস্ট দিন যত পারবেন। তবে টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করে করতেই হবে আপনাদেরকে। এবং সব থেকে বড় কথা, শুধু পড়ে গেলে হবে না, ক্রিটিক্যাল থিঙ্কিং করুন। মানে একটা জিনিস পড়লেন, বুঝলেন এবং ভাবুন তাকে, এবং সেই থিমগুলোর বিষয় সম্পর্কে আপনারা আলোচনা করুন। আমরা কিন্তু প্রায়শই একটা বিষয় নিয়ে আলোচনা করি। এই ক্লাস আমাদের কোর্সের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করি যে একটা এনগেজিং হবে। আমি যেটা বললাম আলটিমেট ট্রুথ না হয়ে আপনাদের সাথে ডিসকাস করে এই জিনিসটা করলে আরও বেটার হয়, আরও তথ্য বেরিয়ে আসে। সব থেকে বড় জরুরি হচ্ছে আজকের দিনে মেটেরিয়াল অগাধ। ওই বেকনের কথা মনে আছে? সব কিছু চিবিয়ে খেতে নেই, কিছু না গিলতে হয়, কিছু আবার ছেড়ে দিতে হয়। তাই আজকের দিনে ইংলিশ লিটারেচারের জন্য বই বা জেনারেল পেপার ওয়ানের জন্য বই অ্যাভেলেবেল তো প্রচুর রয়েছে, কিন্তু কতটা উপযুক্ত, কতটা কমপ্লিট, এটা কিন্তু দেখার বিষয়। আপনারা জানেন, আপনারা ব্যবহার করছেন বই। তো আমি বলবো যে অনলাইন রিসোর্স ইউজ করতে পারেন। ইউটিউব চ্যানেল রয়েছে, বিশেষ বিশেষ ব্লগস রয়েছে, এবং এগুলো ফলো করতে পারেন। বাট ইট ইজ নট দ্য আলটিমেট থিং, বাট আই থিঙ্ক ইউ শুড গো ফর এ মেন্টার। ওকে, মেন্টার যিনি একজন গাইড থাকবেন, পথ দেখাবেন, সেই পথভাবে চলবেন। সেটা আমি হই বা অন্যরা, যাকে হোক আপনারা গ্রহণ করুন এবং চলুন। কারণ মেন্টার না থাকলে, মাঝি না থাকলে যেমন করে হয়, ঠিক তেমনি এটাও কিন্তু খুব জরুরি। ওকে, সো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনাদের জন্য আমি কিছু, যেমন আপনারা যদি টেক্সটের বইয়ের জন্য ভাবেন তাহলে পেপার ওয়ানের বই তো রয়েছে, তার পাশাপাশি এই বইগুলো রয়েছে আমাদের থেকে। আমরা কিন্তু পাবলিশ করেছি এগুলো, আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের থেকে, আমরা সরাসরি পেয়ে যাবেন এই সমস্ত বইগুলো। তো যদি আপনারা কোর্স করতে চান তাদের জন্য, যারা ইন্টারেস্টেড, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেল পেপার ওয়ানের জন্য যেমন আমাদের প্রত্যেক বছর দুটো সেশনে কোর্স হয়। একটা হচ্ছে জানুয়ারি টু জুন, আর একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর। তো আমরা 2025-এর জানুয়ারি থেকে জুনের সেশনে এই পেপার ওয়ানের কোর্সটা রেখেছি। দেখতেই পাচ্ছেন আমাদের এই ক্লাসটি প্রত্যেক ওয়ার্কিং পার্সনদের কথা মাথায় রেখে রাত্রিবেলা করেছি, অর্থাৎ 7:30 থেকে 9:30 রাত্রিবেলা কোর্স। এবং এই ক্লাসটি লাইভ ক্লাস হবে, এবং 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস, এবং প্রতিটি ক্লাস গুগল মিটে লাইভ ক্লাস হবে। এবং বড় কথা হচ্ছে প্রত্যেক দিন ক্লাস অনুযায়ী স্টাডি মেটেরিয়াল পাবেন, কোনো কিছু নোট ডাউনের প্রয়োজন নেই। আপনারা সরাসরি ইন্টারঅ্যাক্টিভ ওইতে ক্লাস করবেন এবং নোট পিডিএফ আকারে পেয়ে যাবেন প্রতিদিন ক্লাসে। এবং বড় কথা বললাম, মক টেস্ট, এমসিকিউ টেস্ট, এগুলো দেওয়া খুবই জরুরি। এগুলো কিন্তু আমরা কিন্তু প্রতিটি ক্লাস ভিত্তিক করে থাকি, এবং ইউনিট ভিত্তিক পরীক্ষাও থাকে। নিয়মিত ক্লাস, আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে সাপ্তাহিক 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এবং আমাদের এই ক্লাসের রেকর্ডিং অল দ্য টাইম পাবেন, অর্থাৎ ইন ফিউচার আপনারা এই সমস্ত ক্লাসগুলির রেকর্ডিং আপনারা অ্যাক্সেস পাবেন। ওকে, এবং পড়ার মাধ্যম হচ্ছে ইংরেজি বাংলা দুটো, এবং বেশি করে বাংলা মাধ্যমটাকে গুরুত্ব দিয়ে। ওকে, আর অবশ্যই সাথে কি করে এই নেট সেট পড়ার পাশাপাশি আপনার কেরিয়ারটাকে আপলিফট করবেন তার সম্পর্কেও গাইডেন্স রয়েছে। এটি পেপার ওয়ান সম্পর্কিত সম্পূর্ণ 6 মাসের কোর্স, এবং এতে 3,500 টাকা হচ্ছে পুরো 6 মাসের কোর্স ফি। যদি 15 জানুয়ারির পূর্বে আপনারা ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। ওকে, ক্লাস শুরু হচ্ছে 17 জানুয়ারি 2025। যোগাযোগ করবেন, যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে 8617018252। আমি মিস্টার মানিক মণ্ডল, আমার সামনে। এবারে যদি আপনারা কেউ পেপার 2 ইংরেজি সাহিত্যের কোর্স নেন, একই রকম সেশন, জানুয়ারি টু জুন সেশন, এবং অল সবই সেম, জাস্ট লাইক ক্লাস লাইভ মোডে, পিডিএফ নোটস, রেকর্ডেড ভিডিও, এভরিথিং ইজ সেম। জাস্ট এখানে সপ্তাহে 2 দিন ক্লাসের দিনটা হচ্ছে সোমবার এবং বুধবার। ওকে, এছাড়া এক্সট্রা ক্লাস থাকে, মক টেস্টের জন্য এক্সট্রা আমরা ক্লাস নিই, এবং সিমিলারলি সব রকম গাইডেন্স রয়েছে। এবং ফিজ 6 মাসের কোর্স ফি এখানে 5,000 6 মাসের কোর্স ফি, এবং অবভিয়াসলি
500 ডিসকাউন্ট রয়েছে যারা আর্লি অ্যাক্সেস করবেন, 15 জানুয়ারির পূর্বে যারা অ্যাক্সেস করবেন, এবং মান্থলি ইনস্টলমেন্ট সমস্ত রকম রয়েছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। ওকে, আশা করি বিষয়টিকে বুঝতে পেরেছেন। ওকে, কোর্স যুক্ত হোক না হোক, আপনারা জানি আমাদের চ্যানেলের সাথে জুড়ে আছেন, আপনারা কোয়ালিটি ভিডিও পাচ্ছেন, ও যদি যুক্ত হতে চান, ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হচ্ছে 16ই জানুয়ারি 2025। এছাড়া যদি আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ে থাকেন, এখানে যদি আপনাদের কারোর এইচএসসি ইলেকটিভের বই প্রয়োজন থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই বইটি আমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে পাবলিশড হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের প্রিপারেশন সঠিকভাবে চলতে থাকুক। ধন্যবাদ সবাইকে।